গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম পেঁয়াজ কলির একটা নতুন রেসিপি নিয়ে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফার সাথে আপনাদের সকলকে স্বাগতম। এখানে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিলাম। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলু, এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ। আলুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ভাজার মতো নয়, মানে চচ্চড়ি যেমন করা হয়, একটু চওড়া চওড়া একটু পাতলা পাতলা। তো আলুগুলো এখন ভাজা হতে থাক। এখন আমি কিছু মশলা করে নেব। এখানে আছে সাদা তিল, এখানে আছে কালো সরিষা, এরপরে নিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। এরপর এই মশলাগুলো এখন আমি অল্প একটুখানি জল অ্যাড করে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব। এখানে বলি বন্ধুরা, অনেকেরই ধারণা সরিষা তিতা হয়, তবে আমার মতে পরিমাণের তুলনায় যে কোনো মশলাই বেশি ইউজ করলে তার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো চলুন, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ, এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো, এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা, মানে একটু কাঁচা ভাবটা কমিয়ে নিলাম। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। মশলা মানে প্রথমেই আমি লবণ দিয়েছিলাম, বাট হলুদ দিইনি। এরপর দিয়ে দিলাম আমি হলুদ, এরপরে দিলাম গুঁড়ো লঙ্কা, এখন দিলাম অল্প একটুখানি লবণ। এরপরে দিচ্ছি শিলপাটায় বেটে রাখা মশলা, এখন দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা। এরপর হালকা একটু নাড়াচাড়া করে দেব। প্রথমেই আলুর সঙ্গে হলুদ দিলে তাহলে অনেকটা বেশি তেল লাগতো আলুটা ভাজতে। যেহেতু এখানে তিল আর সরিষা ইউজ করেছি, দুটোই তেলের সোর্স, সেই কারণে যাতে রিচ না হয়ে যায় তাই অল্প তেলে শুধুমাত্র লবণ দিয়ে প্রথমেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম। এরপর আমি পরে আবারও অল্প একটুখানি লবণ অ্যাড করলাম, আপনারা দেখলেন। তো এখন আমি অল্প একটুখানি আবারও জল অ্যাড করে দিলাম। এরপর আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে মশলাটা খুব সহজেই খুব তাড়াতাড়ি কষানো যায় আর কুকিং প্রসেস একটু এগিয়েও যায়। তো চলুন, 5 মিনিট ফুটিয়ে এখন আমি খুলে নিলাম। দেখুন মশলাটা ফুটে উঠেছে। এরপর অল্প কিছুক্ষণ কষালেই মশলাটা খুব সহজেই কষানো হয়ে যাবে। তো চলুন, এখানে কষাতে কষাতে যদি জল লাগে তাহলে দেওয়া যেতেই পারে, যদি ড্রাই হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন ড্রাই হয়ে আসছে, আর সঙ্গে কিন্তু মাখো মাখো হয়ে যাচ্ছে। এখানে যেহেতু তিল দেওয়া আছে তাই মশলাটা একটু ছিবড়া ছিবড়া লাগবে, তবে তাতে কোনো সমস্যা নেই, কারণ কষাতে কষাতেই সেটা আবার মাখো মাখো হয়ে যাবে। জল অ্যাড করে দিলে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো কষানোটা আমার হয়ে গেছে, এখন আমি পরিমিত জল দিয়ে দিলাম। রান্নাটা মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দিলাম না, শুধুমাত্র আলুটা সিদ্ধ হবে সেই রকমই জল দিলাম। এরপর আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নিলাম। অন্য আর একটা কড়াই বসালাম। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম থেতো করা রসুনগুলো এখন লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কালো জিরা। প্রথমেই রসুনের সঙ্গে কালো জিরা অ্যাড করলে কালো জিরাগুলো পুড়ে যেত রসুন ভাজা হতে করতে, সেই কারণে একটু পরে দিলাম। তো এখন ফোড়নটা নামিয়ে নিলাম। এরপর আমি আবারও তরকারিটা বসিয়ে দিলাম। এখন অল্প একটু নাড়াচাড়া করে দেব। এই অবস্থায় কনফার্ম হয়ে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলে আমি এখন ফোড়নটা অ্যাড করতে পারবো। যদি আলু সিদ্ধ না হয়, অনেকটা আগে ফোড়নটা অ্যাড করা হয় আর অনেকক্ষণ ধরে ফোটানো হয়, তাহলে কিন্তু ফোড়নের যে ফ্লেভার সেটা কিন্তু আর থাকবে না। তো সেই কারণেই আলুটা সিদ্ধ হওয়ার পর নামানোর একটুখানি আগে ফোড়নটা অ্যাড করে অল্প একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলে ফোড়নটার ফ্লেভারটা পুরোপুরিই থাকবে। এখন 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। খুবই সহজ, শুধুমাত্র আলু আর পেঁয়াজ কলি দিয়ে আর অল্প একটুখানি মশলার হেরফেরে একদম অনবদ্য একটা রেসিপি। টেস্টটা আপনারা আলু পোস্ত বা পেঁয়াজ কলি আলু পোস্ত নিশ্চয়ই খেয়েছেন। টেস্টটা অনেকটা ওই রকমই টাইপ, তবে ফোড়নটা অ্যাড করার কারণে অনেকটা নতুন মাত্রা অ্যাড হয়েছে। আমি বলবো পেঁয়াজ কলি শেষ হয়ে যাওয়ার আগে
আপনারাও অবশ্যই একবার বানিয়ে খাবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।